আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। সৃষ্টিকর্তার কাছে আবারও আমরা সকলের জন্য সুস্থতা কামনা করে ক্লাস শুরু করব। আগে আমরা একটু আমাদের সেটিংটা চেক করতে চাচ্ছি। বরাবরের মতো তোমাদের যে কোনো একজন একটু কমেন্টস করো আমাদের সেটিংগত সব ঠিক আছে কিনা, তাহলে আমরা ক্লাসের ভেতরে প্রবেশ করতে পারি। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবকিছু ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা? আচ্ছা, সব ঠিক আছে। কি একজন বলেছ সাউন্ড আস্তে শোনা যায়, এবার কি সাউন্ড ঠিক আছে বলো তো? সাউন্ড এবার ঠিক আছে কি না একটু বলো। আগের চেয়ে সাউন্ড কি বেড়েছে? আচ্ছা জি স্যার, সব ঠিক আছে, থ্যাংক ইউ। তো তোমাদের কাছে গত ক্লাসে আমি বলেছিলাম যে তোমরা যে অঙ্কগুলো দেখার জন্য তারপরে যেটা যেটা সমস্যা সেটা বলবা। আমি তিনজনের কাছ থেকে তথ্য পেয়েছি। একটা হচ্ছে কুশল, তারপরে রিয়া এবং দিবা। তোমরা তিনজন টেলিফোন করে আমাকে জানিয়েছো। যেগুলো জানিয়েছো তাতে তিনজনেরই প্রায় মিল আছে। তোমরা যেগুলো প্রবলেম বলেছো সেটা হচ্ছে এই এক, তোমরা 14, 18, 22, 25, 26 এবং 28 এরকম সবারটা একত্রিত করলে এই কটা হয়। তোমাদের প্রত্যেকেরটা যদি আমরা একত্রিত করি তাহলে এই কটা হয়। তো আমরা 1, 2, 3, 4, 5, 6টাই চেষ্টা করব। এছাড়া আর কোনোটা প্রবলেম আমার কাছে আসেনি, তোমরা আর কেউ আমাকে জানাওনি। তো আমরা এই 6টাই আজকে মূলত ব্যাখ্যা করব। বলা হয়েছিল যে তোমরা যে প্রবলেমগুলো দিবা সেগুলো নিয়ে প্রবলেম, নো প্রবলেম স্যার, ভেরি গুড। আচ্ছা, ভেরি গুড সুমাইয়া নীলা, সব পেরেছো, থ্যাংক ইউ। আচ্ছা, অনেকে সব সব পেরেছো, ভেরি গুড। কারো কারো হয়তো প্রবলেম, কারো কারো প্রবলেম নাই। তারপরে দেখো আমরা হয়তো সবগুলো করব অথবা করব না, তথ্যটা তোমাদের বুঝাই দিলেই হলো। একটা একটা করে আগাই। ফার্স্ট একটু দেখো, প্রথম তোমাদের বুঝিনি এরকম একটা দুটো বলেছো উত্তর মেলেনি, আর দুই একটা বলেছো বুঝিনি। বুঝিনি যেটা বলেছো আগে সেইটাই যাই। 22 বলেছো বুঝিনি, 25, 26, 28 এই কটা একদম বোঝনি। তাহলে আগে আমরা এই কটাতেই যেতে চাচ্ছি, যে কটা একদমই বোঝনি। কেমন? যে কটা একদম বোঝনি সেইটা যাব। তাহলে এবার আসো একটা একটা করে যে কটা বোঝনি সেটাতে যাচ্ছি। দেখো 22, কেউ কেউ বলেছো 22 বোঝনি, তাহলে আমরা প্রথমে 22-এ যাচ্ছি। হাইড্রোজেন পরমাণুর কে সেলের স্থায়ী কক্ষপথে ইলেকট্রন যে দূরত্বে অবস্থান করে তা নির্ণয় করো। হাইড্রোজেন পরমাণুর, দেখো কে সেল অর্থ হচ্ছে প্রথম সেলটা, এইটাই কে, যেখানে n = 1। হাইড্রোজেন পরমাণুর 22, হাইড্রোজেন পরমাণুর কে সেলের স্থায়ী কক্ষপথে ইলেকট্রন যে দূরত্বে অবস্থিত, অর্থাৎ এই ইলেকট্রনটা যেটা এখানে আছে এইটা থেকে এইটার দূরত্ব আর কত, এইটা বের করতে হবে। আর কত এটা বের করতে হবে। এখন যদি আমরা এটার আর বের করতে চাই তাহলে আমাদের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র দরকার। তাহলে আমাদের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রে যাব।
তাহলে ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র r ইকুয়াল n স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার m z e স্কয়ার। এটা হচ্ছে ব্যাসার্ধ নির্ধারণের সূত্র। এইটা হচ্ছে ব্যাসার্ধ নির্ধারণের সূত্র। 22 n স্কয়ার h স্কয়ার 4 পাই স্কয়ার m z স্কয়ার। তো এখন দেখো, আমি চেষ্টা করেছি প্রত্যেকটাই তোমাদের এই কটা করার জন্য আবার নতুন করে। এখন যদি তুমি এটার মধ্যে যাও, একটু খেয়াল করো, এই ক্ষেত্রে n এর মান 1, তাহলে আমরা যদি মানগুলো সব বসাই তাহলে যা দাঁড়াবে এইটা তো 1 হয়ে যাবে। তাহলে এটা যদি 1 হয় 1 এর স্কয়ার মানে 1 গুণ h 6.624 অথবা 6, তুমি যে কোনোটা দিতে পারো, 10 টু দি পাওয়ার মাইনাস 27, আমরা সিজিএস একক বসাচ্ছি, 4 3.1416 গুণ 9.11 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম। জেড এর মান 1 ইন্টু z1 ইন্টু ই 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, এইটার স্কয়ার। তো এখন এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। যদি তুমি এইটা বের করো তাহলে যে মানটা পাবো সেই মানটা পাবো আমরা এখানে, আর এইটা পাবো সেন্টিমিটারে, কিন্তু উত্তরটা আছে ন্যানোমিটারে। এইটা হচ্ছে পার্থক্য। এই মানটা আমরা পাবো সেন্টিমিটারে কিন্তু উত্তরটা আছে ন্যানোমিটারে। এটি হচ্ছে পার্থক্য। এই অঙ্কটা তোমাদের গত ক্লাসে ব্যাসার্ধ নির্ণয়ের সময় দেখানো হয়েছিল। তো তুমি যদি এই মানটা টোটাল বসাও, আমরা যে মানটা পাবো, এই মানটা বসালে আমরা যে মানটা পাবো, তুমি যদি ক্যালকুলেট করো, আমরা যেহেতু এগুলো আগে করেছি এই জন্য আমরা সবগুলো আর ক্যালকুলেট করব না, কেমন? এইটা বসালে তুমি যে মান পাবা সেটা হচ্ছে 5.29, এটাও পেতে পারো 291 বা 3 এর কাছাকাছি, ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 সেন্টিমিটার। দেখো এইটা হচ্ছে তুমি সেন্টিমিটারে মান পাবা। এখন সেন্টিমিটারের এই মানকে যদি তুমি ন্যানোমিটারে নিতে চাও, সেন্টিমিটারের এই মানকে দেখো রিলেশনটা হচ্ছে 100 সেন্টিমিটার সমান সমান 10 টু দি পাওয়ার 9 ন্যানোমিটার। তার মানে কি 1 সেন্টিমিটার ইকুয়াল 10 টু দি পাওয়ার 7 ন্যানোমিটার। সুতরাং সেন্টিমিটারের কোনো মানকে যদি তুমি 10 টু দি পাওয়ার 7 দিয়ে গুণ করো তাহলে ওইটা ন্যানোমিটার হয়ে যায়। তাহলে 5.291 10 টু দি পাওয়ার মাইনাস 9 গুণ 10 টু দি পাওয়ার 7, এইটা এখন ন্যানোমিটার হয়ে গেছে। তাহলে কি দাঁড়ালো? 5.291 10 টু দি পাওয়ার মাইনাস 2, এইটা ন্যানোমিটার। উত্তরে বোধহয় তাই আছে, মেবি উত্তরে সেটাই আছে। কত? হ্যাঁ, 5.291 10 টু দি পাওয়ার মাইনাস 2 ন্যানোমিটার। এখন আমরা এটাকে 5.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 ন্যানোমিটার এইটা বলি। একত্রিত করলে 0.053 ন্যানোমিটার হয়, 0.053 ন্যানোমিটার হয়। আচ্ছা, 22 যে সমস্যা বলেছো, যতদূর সম্ভব 22-এর সমস্যাটা কুশলের, যতদূর সম্ভব কুশল এই সমস্যাটা বলেছো। তো এটা ক্লিয়ার কিনা বলো, এইটা ক্লিয়ার কিনা বলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু যদি কথা বলো যে 22টা ক্লিয়ার কিনা,
22, 22 নাম্বারটা ক্লিয়ার কিনা একটু কথা বলো। হ্যাঁ স্যার ক্লিয়ার। আচ্ছা কুশল, আচ্ছা ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। গেল 22, যেটা বোঝনি আগে সেটাই যাচ্ছি। তারপরে অনেকে বলেছো 25 বোঝনি, অনেকে বলেছো 25 বোঝনি, তাহলে আমরা 22 শেষ করলাম, এবার 25-এ যাচ্ছি। 25, 25-এ আছে যেটা হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক বর্ণালীর ব্র্যাকেট সিরিজের তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক বর্ণালীর ব্র্যাকেট সিরিজের তৃতীয় লাইন, এইটা একটু বুঝতে হবে। এইটা প্রথম কক্ষপথ, এইটা দ্বিতীয় কক্ষপথ, এইটা তৃতীয় কক্ষপথ, এইটা চতুর্থ কক্ষপথ, এইটা পঞ্চম কক্ষপথ, এইটা ষষ্ঠ কক্ষপথ। 1 2 3 4 5 6, এইটা হচ্ছে সপ্তম কক্ষপথ। সবকটাই আমরা নিলাম। তো 1 2 3 4 5 6 7, প্রশ্ন হচ্ছে ব্র্যাকেট সিরিজ। তাহলে দেখো এইটা হচ্ছে লাইম্যান, বামার, লাইম্যান, বামার, প্যাসচেন, ব্র্যাকেট। তাহলে সিস্টেমটা কি? প্রথমটার নাম লাইম্যান, তারপরেরটার নাম বামার, তারপরেরটার নাম প্যাসচেন, লাইম্যান, বামার, প্যাসচেন, তারপরে হচ্ছে ব্র্যাকেট। তাহলে চতুর্থ স্তরে যদি ইলেকট্রন আসে তাহলে ওইটা হয় ব্র্যাকেট সিরিজ। এবার আসো ব্র্যাকেট সিরিজের, তাহলে 25-এ বলছে হাইড্রোজেন পরমাণুর ব্র্যাকেট সিরিজ, তাহলে আসবে চতুর্থ, 1 2 3 4, 1 2 3, এখানে আসবে। এখানে আসা সম্ভব এইটা, এইটা এবং, তাহলে ব্র্যাকেট সিরিজে 3টা লাইন আছে, ব্র্যাকেট সিরিজে 3টি লাইন বিদ্যমান। তাহলে প্রথম শর্ত হচ্ছে এই ইলেকট্রন পঞ্চম, ইলেকট্রন 5 6 7, 5 6 7, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম কক্ষপথ থেকে চতুর্থ কক্ষপথে আসলে ব্র্যাকেট সিরিজ তৈরি হয়, আসলে ব্র্যাকেট সিরিজ তৈরি হয়, ব্র্যাকেট সিরিজ তৈরি হয়। আচ্ছা এটা গেল ব্র্যাকেট সিরিজ। এখন বলছে ব্র্যাকেট সিরিজের লাইনের কথা বলছে, তো ব্র্যাকেট সিরিজের তৃতীয় লাইন। এবার আসো, তাহলে ব্র্যাকেট সিরিজের প্রথম লাইন, তাহলে ব্র্যাকেট সিরিজের প্রথম লাইনের জন্য n1 এবং n2, আমরা এই দুইটা মানে যাব। ব্র্যাকেট সিরিজের প্রথমটার জন্য n1 কত আর n2 কত, এইটা 2। ব্র্যাকেট সিরিজের দ্বিতীয় লাইন n1 কত এবং n2 কত, ব্র্যাকেট সিরিজের তৃতীয় লাইন n1 কত আর n2 কত। যেহেতু এইটা ব্র্যাকেট সিরিজ, সবার জন্য n1 এর মান 4 হবে, একদম কমন, সবার জন্য n1 এর মান 4, কারণ ইলেকট্রন 1 2 3 চতুর্থ কক্ষপথে আসবে। এখন যদি পঞ্চম থেকে আসে তাহলে প্রথম লাইন, ষষ্ঠ থেকে আসলে দ্বিতীয় লাইন, আর সপ্তম থেকে আসলে তৃতীয় লাইন। তাহলে হাইড্রোজেন পরমাণুর ব্র্যাকেট সিরিজের তৃতীয় লাইনের ক্ষেত্রে n1 4 এবং n2 7। তাহলে আমরা কথাটা কি দাঁড়ালো? হাইড্রোজেন পরমাণুর
হাইড্রোজেন পরমাণু ব্র্যাকেট সিরিজের তৃতীয় লাইনের ক্ষেত্রে, হাইড্রোজেন পরমাণুর ব্র্যাকেট সিরিজের তৃতীয় লাইনের ক্ষেত্রে N14 এবং N27। এখন যদি তুমি এই মান দুইটা বসাও, তারপরে এই মান দুইটা বসালে তুমি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবা। এখন এই মান দুটো যদি বসাও, কোন সূত্রে বসাবা? রিডবার্গের সমীকরণে বসাবা। তাহলে তুমি যদি রিডবার্গের সমীকরণে বসাও, তাহলে 1/λ আর এইচ ইনটু 1/, আমরা এখন করতেছি কত? 25। আমরা এখন 25-এ আছি। 1/n² মাইনাস 1/n², এটি হচ্ছে সূত্র। যদি আমরা কাজ করি 1 0 9 6 7 8, এখন উত্তর যেটা দেয়া আছে সেটা ন্যানোমিটারে আছে, তাহলে আমরা ন্যানোমিটারে একবারে ট্রান্সফার করে নিব। এইটা হচ্ছে সেন্টিমিটার, একে যদি 10⁻⁻7 দিয়ে গুণ করি তাহলে একবারে এটা ন্যানোমিটার হয়ে যাবে। তাহলে 1/, এটা 4 16 মাইনাস 1/49। যদি তুমি এখন এইটুকু ক্যালকুলেট করো, তুমি যদি 25-এর এইটুকু ক্যালকুলেট করো, তো এখন তোমার এইটা ক্যালকুলেট করতে হবে, এইটা ক্যালকুলেট করলে যা পাবা সেটাই অ্যান্সার। এখন এইটা ক্যালকুলেট করলে যা হবে সেটাই অ্যান্সার। এটা কি এইটুকু করলে হবে নাকি অ্যান্সার বের করতে হবে বলো? 25 N14 N2 হবে হচ্ছে 7। সুতরাং যদি এইটা হয়ে যায় তাহলে আর আমরা এইটার মধ্যে আর যাব না। আচ্ছা, 2.17 10⁻³ ন্যানোমিটার তুমি বের করে ফেলেছো, ভেরি গুড। 2.13 10⁻, তাহলে 2.13 ইনটু 10⁻³ ন্যানোমিটার। মেবি এরকম দেখলাম একজন করেছো, তাহলে এটাও ক্লিয়ার হলো। আচ্ছা, ওকে, তাহলে 25ও গেল। 25, 26 এবং 28 তোমরা ম্যাক্সিমাম তিনজন যে বলেছো, তিনজনেরই প্রবলেম 26 এবং 28 বোঝোনি বলেছো, ম্যাক্সিমাম বলেছো এটা বোঝোনি। তাহলে আগে আমরা 26 এবং 28-এ যাব। তাহলে ফার্স্ট 26, হাইড্রোজেন পরমাণুর লাইম্যান সিরিজের হ্রাসতম তরঙ্গদৈর্ঘ্য ন্যানোমিটারে কত হবে? কিলোজুল পার মোল এককে ফোটনের শক্তি কত? এখন একটু দেখো, হাইড্রোজেন পরমাণুর লাইম্যান সিরিজ বলেছে, তারপরে হ্রাসতম তরঙ্গদৈর্ঘ্য। তাহলে হাইড্রোজেন পরমাণুর কোন সিরিজ? হাইড্রোজেন পরমাণুর লাইম্যান সিরিজের, লাইম্যান সিরিজ। তাহলে হাইড্রোজেন পরমাণুর লাইম্যান সিরিজের ক্ষেত্রে ঘটনাটা কি, আগে সেটা যাই। এখন লাইম্যান সিরিজ যদি আঁকি তাহলে তো সবই আঁকতে হবে। 1 2 3 4 5 6 এবং 7। ধরো এটা লাইম্যান সিরিজ। এবার যাব
তো লাইম্যান সিরিজের ক্ষেত্রে প্রথম কক্ষপথে ইলেকট্রন আসবে, তাহলে এটি আসা সম্ভব দ্বিতীয় থেকে, এটি আসা সম্ভব তৃতীয় থেকে, এইটা চতুর্থ, এটা পঞ্চম, এটা ষষ্ঠ এবং সপ্তম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে ছবিটা এঁকেছি, যে ডায়াগ্রামটা এঁকেছি, এই ডায়াগ্রামটা লাইম্যান সিরিজের ক্ষেত্রে প্রযোজ্য। ইলেকট্রন যে কোনো উচ্চ কক্ষপথ থেকে যদি প্রথম কক্ষপথে আসে তাহলে লাইম্যান সিরিজ হয়। তাহলে লাইম্যান সিরিজে 1 2 3 4 5 6 ছয়টা রেখা আছে। এখন ওরা আমাদেরকে প্রশ্ন করেছে এর কোনটা থেকে সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট হবে, মানে এখান থেকে আসলে ছোট নাকি এখান থেকে আসলে ছোট। আমরা এখন পড়ে দেখব। আমরা প্রথমটা বের করব, সপ্তমটা বের করব, তাহলে কোনটা ছোট তাহলে পেয়ে যাব। নিশ্চয়ই এই দুটোর মধ্যে একটা কোনোটা ছোট হবে। তারপরে আমরা নিয়মটা শিখব, তাহলে তুমি নিজের থেকেই সিদ্ধান্ত নিতে পারবা হ্রাসতম কোনটা হয়। এখন হয় এখান থেকে কমতে কমতে বাড়বে, অথবা এখান থেকে কমতে কমতে এখানে বাড়বে, দুটোর যে কোনো একটা। তাহলে আমরা প্রথম এবং শেষ এই দুইটা বের করলেই অ্যান্সারে যেতে পারি। তারপরে নিয়মটাও শিখব, তাহলে এবার আসো। তাহলে লাইম্যান সিরিজে মোট রেখা আছে 6টি। তাহলে প্রথম লাইনের ক্ষেত্রে লাইম্যান সিরিজের প্রথম লাইন N1 1 এবং N2 2। কেন? দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথমে আসবে, এইটা হচ্ছে প্রথম লাইন। তাহলে লাইম্যান সিরিজের প্রথম লাইনটার তরঙ্গ দৈর্ঘ্য বের করব, আর সপ্তম থেকে বের করব, এই দুটো বের করব। তো প্রথমটা থেকে যদি বের করি তাহলে যেটা দাঁড়াবে 1/λ আর এইচ 1/n² মাইনাস 1/n²। এটা ন্যানোমিটারে দিয়েছে 109,678 ইন্টু 10⁻⁻7। আমরাও ন্যানোমিটারেই গেলাম। তারপরে n1 এর মান 1, তাহলে এটা 1 বিয়োগ 1/4। তারপরে যদি তুমি 1 দিয়ে ভাগ করো তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা পেয়ে যাবা। এটা হচ্ছে প্রথম লাইনটার জন্য। যদি আমরা প্রথম লাইনটার জন্য যদি করি কেমন, তাহলে তোমরা যদি প্রথম লাইনটা বের করে থাকো, কত হয় বলতে পারো। লাইম্যান সিরিজের 26 অ্যান্সার মেলেনি। আচ্ছা, তাহলে আমি করব। আচ্ছা, হুমায়রা দিবা বলেছ 26 অ্যান্সার মেলেনি, তাহলে আমরা করে দেখি। আচ্ছা, তাহলে আমরা করব। আচ্ছা দেখো, যদি তুমি এই মানগুলো বসাও তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 1, এখান থেকে যেটা আসবে 0.75 গুণ 10⁻⁻7 109,678। এটা 1/λ। পরে আমরা উল্টাই দিব। তাহলে 109,678 ইন্টু 10⁻⁻7 ইন্টু 0.75, তারপরে 1 ডিভাইডেড বাই অ্যান্সার 121.56 ন্যানোমিটার। এটা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর মান। প্রথমটা 121.56 ন্যানোমিটার, তাহলে 121.56 ন্যানোমিটার, এটা প্রথমটা। আচ্ছা ওকে, এবার আসো। এবার লাইম্যান সিরিজের
লাইম্যান সিরিজের ষষ্ঠ লাইন, দেখো এটা 1 2 3 4 5 6 ষষ্ঠ লাইনের ক্ষেত্রে, তাহলে লাইম্যান সিরিজের ষষ্ঠ লাইনের ক্ষেত্রে n1 তো অলওয়েজ 1 আর n2 হবে 7, n2 হবে 7, অর্থাৎ সপ্তম কক্ষপথ থেকে ইলেকট্রন প্রথম কক্ষপথে আসবে। তাহলে এবার আবার যদি ওই সূত্রটা বসাও, 1/λ RH 1/n স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার, যদি তুমি মানগুলি রিপ্লেস করো 109,678 10⁻⁻7 ইন্টু 1 মাইনাস 1/49, এটা ন্যানোমিটার এসে গেছে। কেমন? এটা পার ন্যানোমিটার। তো যদি তুমি এইটা ক্যালকুলেট করো তাহলে আবার একটা মান পাবা, 1 দিয়ে ভাগ করবা, তাহলে এখানে একটা মান পাবা। 1 দিয়ে ভাগ করলে এখানে যে মানটা পাবা তা হচ্ছে, যদি তুমি 1 দিয়ে ভাগ করো এটা করার পর, তাহলে যে মান পাবা তোমরা কেউ বলেছো, তাহলে আমি করি এটাও। আচ্ছা দেখি, (93.07 ন্যানোমিটার) 93.07 ন্যানোমিটার। ও 91 হয়েছে, আচ্ছা হয়তো বা সামান্য একটু ভেরিয়েশন হয়েছে, 91 96, আমার তো 93 এসেছে, 93.07 ন্যানোমিটার এরকম এসেছে। তোমরা যদি কেউ করে থাকো, প্রথমটা 121 আসছে, কিন্তু পরেরটা যদি কেউ করে থাকো, আমার 93 এসেছে, 93.07। আচ্ছা ওকে, তাহলে এবার আসো আমরা একটু ব্যাখ্যা করি। প্রশ্ন হচ্ছে, তাহলে ওইটা একটু অ্যান্সারটা অল্প একটু কারেকশন করো। শিটে আছে 91.16, তাহলে তোমরা ওখানে লেখো 93.07। এবার তুমি একটু নিজে চিন্তা করো, যদি ইলেকট্রন প্রথম কক্ষপথ থেকে আসে, তাহলে যে তরঙ্গ দৈর্ঘ্য সপ্তম কক্ষপথ থেকে তরঙ্গ দৈর্ঘ্য তাহলে ছোট হয়ে যায়, তাহলে এটা ব্যস্তানুপাতিক। ইলেকট্রন যত দূর থেকে আসবে তরঙ্গ দৈর্ঘ্য তত কম হবে, ইলেকট্রন যত কাছ থেকে আসবে তরঙ্গ দৈর্ঘ্য তত বেশি হবে, এই হচ্ছে নিয়ম। তাহলে এটা ব্যস্তানুপাতিক, তাহলে এটি ব্যস্তানুপাতিক। ইলেকট্রন যত উচ্চ কক্ষপথ থেকে আসবে তরঙ্গ দৈর্ঘ্যের মান তত কম হবে, ইলেকট্রন যত কাছাকাছি থেকে আসবে তরঙ্গ দৈর্ঘ্যের মান তত বেশি হবে, এটা ব্যস্তানুপাতিক। সুতরাং হ্রাসতম তরঙ্গ দৈর্ঘ্য পাবো সবচেয়ে দূর থেকে আসলে, তাহলে হ্রাসতম তরঙ্গ দৈর্ঘ্য পাবো সবচেয়ে দূর থেকে আসলে। তাহলে আমরা নিয়মটা সেট করলাম, তাহলে ইলেকট্রন যত বেশি দূরত্ব থেকে আসবে
বেশি ইলেকট্রন যত উচ্চতর কক্ষপথ থেকে আসবে, যত উচ্চতর কক্ষপথ থেকে আসবে, ইলেকট্রন যত উচ্চতর কক্ষপথ থেকে আসবে, ল্যামডা এর মান তত কম হবে। এটি ব্যস্তানুপাতিক। সুতরাং সপ্তম থেকে যেটা আসবে এটাই তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট হবে। তাহলে এটি গেল, আমরা শেষ করলাম 26। এবার আমরা 28-এ যাব। 26 ক্লিয়ার কিনা একটু বলো যে 26 তোমাদের ক্লিয়ার কিনা? স্যার আমাদের শীট নাই, কিন্তু তোমাদের তো অন্তত ডিভাইস তো আছে, মোবাইল অথবা ল্যাপটপ তো আছে, এগুলো সব তোমাদের শীট নাই ঠিক আছে, কিন্তু আমি সবগুলো গ্রুপে দিয়ে দিয়েছি, আমি সবগুলো প্রশ্ন গ্রুপে দিয়েছি, তোমরা এটা একটু চেক করবা। আচ্ছা, তাহলে মোটামুটি 26ও শেষ হলো, এখন 28, এখন 28, 28-এ যাব। কেমন? যারা বলেছো শীট নাই তাদের জন্য আমি গ্রুপে সবগুলো পোস্ট দিয়েছি, সূত্র সব এবং অঙ্কগুলো দিয়েছি, খাতায় তুলে রাখবা, খাতায় তুলে রাখবা। ইনশাল্লাহ আমরা যখন অফলাইনে যাব প্রত্যেকটা খাতা আমি কিন্তু জমা নিব, তোমাদের খাতাগুলো জমা নিব। এবার 28-এ যাচ্ছি। 28, 28 হচ্ছে বামার সিরিজের এইচ বিটা রেখার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এইটা একটু ভিন্ন, মানে আমাদের একটু শিখতে হবে। কি দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7। এখন প্রশ্নে যেটা বলল যে বামার সিরিজের এইচ বিটা, লাইম্যান বামার সিরিজ তৈরি হয় যদি দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আসে, তাহলে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আসা সম্ভব তৃতীয় থেকে, আসা সম্ভব চতুর্থ থেকে, আসা সম্ভব পঞ্চম থেকে, আসা সম্ভব ষষ্ঠ থেকে, এবং এটা হচ্ছে বামার সিরিজ। এটা হচ্ছে কি সিরিজ? বামার সিরিজ যেটা দৃশ্যমান, তাহলে বামার সিরিজ যেটা দৃশ্যমান, এক্ষেত্রে বামার সিরিজের প্রথম লাইন দেখো, তাহলে বামার সিরিজের ক্ষেত্রে বামার সিরিজের ক্ষেত্রে দেখো প্রথম লাইন, প্রথম লাইন, তারপরে দ্বিতীয় লাইন, বামার সিরিজের ক্ষেত্রে তৃতীয় লাইন, বামার সিরিজের ক্ষেত্রে চতুর্থ লাইন, বামার সিরিজের ক্ষেত্রে পঞ্চম লাইন, এবং বামার সিরিজের ক্ষেত্রে ষষ্ঠ লাইন। কারণ 6টা লাইন আছে, 6টা রেখা আছে। কেমন? 1, 2, 3, 4, 5, 5টা লাইম্যান বামার, তাহলে 1, 2, 3, 4, 5 পর্যন্ত হতে পারে, ষষ্ঠ না পঞ্চম। এবার দেখো প্রথম লাইন N1, দ্বিতীয় লাইন, সবগুলোতে N1 এর মান ফিক্সড। কেন? সব জায়গায় ইলেকট্রন আসবে বামারে, যদি বামারে আসে N1 এর মান সবসময় 2 হবে, তাহলে সবগুলোর জন্য N1 এর মান 2। এখন প্রশ্ন হচ্ছে চেঞ্জ হয়ে যাবে N2 এর মান,
এখন যখন প্রথম লাইন তখন n2 এর মান 1 2 3 4, তাহলে n2 এর মান দেখো এই লাইনটা 1 2 3, তাহলে এটা 3 থেকে আসলো, তাহলে এটা 4, এটা 5, এটা 6, এটা 7। এই হচ্ছে বামার সিরিজের 5টা লাইন। এইটা হচ্ছে বামার সিরিজের 5টা লাইন। এখন এই লাইনগুলোকে একটু মানে নাম দিয়ে প্রকাশ করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, বামার সিরিজের প্রথম লাইন n1 n2, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম। এখন বামার সিরিজের প্রথম যেটা লাইন এইটাকে বলা হয় এইচ আলফা, হাইড্রোজেন পরমাণুর দৃশ্যমান বর্ণালীর প্রথমটা এইচ আলফা। এই বামার সিরিজের দ্বিতীয় লাইনকে বলা হয় এইচ বিটা, তৃতীয় লাইনকে বলা হয় আলফা বিটা গামা, চতুর্থকে বলা হয় আলফা বিটা গামা ডেল্টা। তো এই হচ্ছে ধারা। তাহলে বামার সিরিজের যে লাইনগুলো রেখাগুলো পাবো সেটা আলফা বিটা গামা ডেল্টা, এইচ, তারপরে হচ্ছে ফাই, তারপরে সাই। এখন ওরা বলছে এইচ বিটা রেখার তরঙ্গ দৈর্ঘ্য এই হচ্ছে তাহলে এইচ বিটা। তাহলে বামার সিরিজের এইচ বিটা হাইড্রোজেন পরমাণুর জন্য বিটা দৃশ্যমানের, তাহলে n1 এর মান 2, n2 এর মান 4, n1 এর মান 2 এবং n2 এর মান 4। এবার কি তোমরা এইটা ধরে বের করতে পারবা? এবার এইটা ধরে বের করতে পারবা কিনা? এটা সবার জন্য একটু অসুবিধা বলেছিলাম, সবাই এটা একটু অসুবিধা বলেছো। ষষ্ঠ লাইন নাই, বামার সিরিজের ষষ্ঠ লাইন হয় না, বামার সিরিজের লাইন হয় 5টা। ইন্দিলা, ইন্দিলা, বামার সিরিজের লাইন 6টা হয় না, বামার সিরিজের লাইন হবে 5টা। আমি ভুলে ষষ্ঠ লাইন লিখেছিলাম, পরে মুছে ফেলেছি, এটার লাইন হবে 5টা, আলফা বিটা গামা ডেল্টা ফাই, তারপরে সাই। তো আমাদের তো সাই নাই, মালেক সাই, সেই মালেক সাই নাই। লাইম্যান হলে 6 লাইন হবে হচ্ছে আলফা বিটা গামা ডেল্টা ফাই, তারপরে হবে সাই, এটা হবে এইটা এইচ, এইটাকে বলে সাই, পিএসআই, সাই, পিএসআই, এটার নাম সাই। আচ্ছা, তোমাদের এইটা কি পারবো কিনা বলো? 22 নাম্বারটার অ্যান্সার মেলে নাই। আচ্ছা, হুমায়রা দিবা, ঠিক আছে, 22 নাম্বারটার অ্যান্সার দেখার চেষ্টা করব, কেমন? তো আগে তোমাদের প্রবলেমগুলিতে যাই। তো এখন আমরা চেষ্টা করলাম 28টাও শেষ করার জন্য। 28 আমি করব না, 28 আমি তোমাদেরকে সূত্রটা বসাই দিচ্ছি, তাহলে তোমরা নিজেরাই পারবা। 1/λ RH 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার ইকুয়াল 109,678 ইন্টু, ওরা এই মান কিসে দিয়েছে? 28, ওরা মান দিয়েছে সেন্টিমিটারে, এরা মান দিয়েছে সেন্টিমিটারে। যদি তুমি সেন্টিমিটার দাও তাহলে আর কিছু করতে হবে না, এটাই পার সেন্টিমিটার, তাহলে যা আছে তাই। 1/4 মানে 16 মাইনাস 1/n1 এর মান তো 2 হলে 4 মাইনাস 1/16, এইটা পার সেন্টিমিটার। এখন এখান থেকে করলে যা পাবা সেটাই আনসার হয়ে যাবে। এটাই যেহেতু এটা পার সেন্টিমিটার, কাজেই তাহলে তুমি সেন্টিমিটারে মান পাবা, কেমন? সেন্টিমিটারে মান পাবা। যদি কারো অলরেডি করা হয়ে থাকে, যদি কারো করা হয়ে থাকে তাও বলতেও পারো। ও স্যার অ্যান্সার প্লিজ। আচ্ছা ঠিক আছে, অ্যান্সার দিচ্ছি তাহলে। দেখো, যদি আমরা এটা ক্যালকুলেট করি তাহলে যা পাবো তা হচ্ছে এই
একজন অ্যান্সারের কথা বলেছো, কেমন একটু দেখো, আমরা অ্যান্সারটাই যাচ্ছি তাহলে। 109,678 1/25, 1/25, 0.1 ভাগ, প্রথমটা হচ্ছে 4, তাহলে 0.25 বিয়োগ 1/16, এটা হচ্ছে 0.0625, তাহলে যা দাঁড়াবে 0.25 বিয়োগ 0.0625, এইটা গুণ 109,678, এইটা, তাহলে 1 ভাগ অ্যান্সার 4.8 ইন্টু 10⁻⁻5, এইটা সেন্টিমিটার এরকম আসে। 4.8 10⁻, আমার তো তাই আসলো 4.8, অ্যান্সারে তো একটু ভিন্নতা আসছে, এইজ বিটা 6.56 10⁻⁻4, তাহলে বোধহয় অ্যান্সারের ভিন্নতা এসেছে, কেমন 6.56 10⁻⁻4, আমার তো 4.8 আসলো, তাহলে হয়তো বা অ্যান্সারগত ভিন্নতা থাকতে পারে, অ্যান্সারগত ভিন্নতা থাকতে পারে 2056। কেমন, আমার তো এইটা আসলো, বোধহয় এটাই হওয়ার সম্ভাবনায় বেশি। 20, এটা করে তুমি পরে আবার 1 দিয়ে ভাগ করবা, তাহলে দেখো ওইটাই আসে কি না, মেবি ওটাই মনে হয় হবে। 0.25 বিয়োগ 0.1 ভাগ অ্যান্সার করবা, তাহলে এইটাই হবে, বিয়োগ 0.1 দিয়ে তো ভাগ করতে হবে। এগুলো সব হচ্ছে এই পর্যন্ত 1/λ, এ পর্যন্ত 1/λ, কিন্তু এখানে ল্যামডা যখন তখন তুমি এই যে মান পাবা এটাকে 1 দিয়ে ভাগ করবা, তাহলে দেখো আমরা সেটা 1 দিয়ে ভাগ করতে হবে, এটা তো 1/λ, তাহলে দেখো আমরা যদি এই টোটালটা কাজ করি তাহলে যা দাঁড়াবে 0.25 ভাগ 0.0625, যদি কোনোটাই ভুল না হয়ে থাকে তাহলে হচ্ছে এবারও 1/λ 109,678 ইন্টু 0.1875, এইটা পার সেন্টিমিটার। তো এবার যদি তুমি এইটাকে গুণ করো, গুণ 109,678, তাহলে যা দাঁড়ালো 20564.625, এইটা পার সেন্টিমিটার, এই পর্যন্ত ল্যামডা। এখন যদি তুমি ল্যামডা যদি বের করো 1/20564625, তাহলে 1 ভাগ অ্যান্সার, তাহলে তুমি পাবা, অতএব ল্যামডা সমান সমান 4.86 10⁻⁻5, ঠিকই আছে, এইটাই হয়, যেহেতু ওটা 1/λ, কাজে ল্যামডা বের করতে গেলে 1 দিয়ে ভাগ করতে হবে, 1 দিয়ে ভাগ করতে হবে। কি আমাদের সময় কি প্রায় শেষের দিকে? আচ্ছা, এটা ক্লিয়ার কিনা বলো, এইটা ক্লিয়ার কিনা বলো, যে 28 নাম্বার সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা বললে আমি 14 আর 18 এইটাই যাব। তোমাদের 28 নাম্বার সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 28 নাম্বারটা ক্লিয়ার কিনা, 28 নাম্বারটা ক্লিয়ার কিনা একটু বললে আমরা 14 এবং 18টা দেখাবো, কেমন 28 ক্লিয়ার কিনা, তাহলে আর 2টা সমস্যা দিয়েছিল সেই দুটোতে যাব। ক্লিয়ার, আচ্ছা ওকে। যেটুকু সময় আছে এই দুটো আমরা আশা করি পারবো। 14
একটি সোডিয়াম ল্যাম্প থেকে বিকিরিত হলুদ বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য 580 ন্যানোমিটার। হলুদ বর্ণের আলোর কম্পাঙ্ক তরঙ্গ সংখ্যা কত? দেখো, তাহলে ওরা যেটা দিয়েছে হলুদ বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য 580 ন্যানোমিটার, এইটা দিয়েছে। তো ওরা আমাদের কাছে কম্পাঙ্ক নিউ চায় আর তরঙ্গ সংখ্যা নিউ বার চায়, এই দুইটা আমাদের কাছে চেয়েছে। তো দেখো, এটা যদি আমরা বের করতে চাই, ওরা আমাদেরকে অ্যান্সার দিয়েছে সেন্টিমিটারে। আচ্ছা, সেটা আমরা পরে যাব। দেখো, তো এখন প্রথম আমরা জানি সি ইকুয়াল, আমরা যদি নিউ ল্যামডা, এখন যদি আমরা যদি সেটাই যাই, সি সমান সমান নিউ ল্যামডা, যদি তাই হয় তাহলে আবার দেখো এইটা যদি আমরা যাই তাহলে এখানে আমরা ল্যামডা জানি, সি আলোর বেগ, তাহলে আমরা নিউ বলতে পারি নিউ ইকুয়াল কি হবে? সি বাই ল্যামডা। এখন একটু তাকাও, আমরা যদি এখান থেকে নিউ বের করি তাহলে তোমার যে কাজটা করতে হবে সেইটা একটু মাথায় রাখতে হবে। যদি আমরা যা দেয়া আছে সেটা বসাই, তাহলে আলোর বেগ 3.8 10 টু দি পাওয়ার মনে করো 10, তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড। আর যদি এইটা তুমি 580 ন্যানোমিটার বসিয়ে দাও তাহলে গন্ডগোল বেঁধে যাবে। কেন? এককের ভিন্নতা চলে আসলো। এইটা ন্যানোমিটার, এইটা সেন্টিমিটার হবে না। অথবা 10 টু দি পাওয়ার 8 যদি নিতা তাহলে মিটার হতো না। কেন? একটা একক আর একটা এককে আলাদা রকম। কোনো একটা সমীকরণে একই পদ, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যাই হোক না কেন, একক সমজাতীয় হইতে হবে। এই জন্য তুমি যদি এইটা ন্যানোমিটার নাও, এটা ন্যানোমিটার, এটা মিটার নিলে এটা মিটার, এটা সেন্টিমিটার হলে এটা সেন্টিমিটার, তাহলে নিউ হচ্ছে কম্পাঙ্ক। এখন তুমি যে কোনো একটা একক ব্যবহার করলেই চলবে। আমরা যেহেতু ওখানে একটা একক সেন্টিমিটারে আছে, তাহলে আমরা ইচ্ছে করলে সেন্টিমিটারও নিতে পারি। তাহলে যদি তুমি সেন্টিমিটার নাও তাহলে 10 টু দি পাওয়ার 10 সেন্টিমিটার পার সেকেন্ড। তখন এইটা আর এইটা ব্যবহার করা যাবে না, এই মানটাকে তোমাকে চেঞ্জ করে নিতে হবে। তাহলে 580 ন্যানোমিটার। এখন যদি তুমি এইটাকে সেন্টিমিটার বানাও, 580, দেখো তো রিলেশনটা কি? রিলেশন হচ্ছে 1 মিটার ইকুয়াল 100 সেন্টিমিটার ইকুয়াল 10 টু দি পাওয়ার 9 ন্যানোমিটার। এখন তাহলে আমি যেহেতু সেন্টিমিটার আর ন্যানোমিটারের মধ্যে রিলেশনে যাই, তাহলে 1 সেন্টিমিটার 10 টু দি পাওয়ার 7 ন্যানোমিটার। কাজেই তাহলে 1 ন্যানোমিটার ইকুয়াল 10 টু দি পাওয়ার -7 ন্যানোমিটার। সুতরাং এই ন্যানোমিটারের মানকে আমরা যদি 10 টু দি পাওয়ার -7 দিয়ে গুণ করি তাহলে এইটা কেমন? তাহলে এইটা সেন্টিমিটার হয়ে যাবে। সুতরাং অর্থাৎ 10 টু দি পাওয়ার 7 ন্যানোমিটার ইকুয়াল 1 সেন্টিমিটার। তাহলে 1 ইকুয়াল টু 1 বাই 10 টু দি পাওয়ার 7, মাইনাস হয়ে গেল। তাহলে 10 টু দি পাওয়ার -7, এইটা হলে এইটা হয়ে গেল কি? এটা ছিল ন্যানোমিটার, এখন পাবো সেন্টিমিটার। তাহলে 10 টু দি পাওয়ার -7, এইটা সেন্টিমিটার। সেন্টিমিটার সেন্টিমিটার চলে যাবে, পার সেকেন্ডে অ্যান্সার পাবা। আশা করা যায় তোমাদের বোঝার কথা, আশা করা যায় তোমাদের বোঝার কথা। দেখো অ্যান্সার বোধহয় ওটাই পাবো, অ্যান্সার বোধহয় ওটাই পাবো। কেমন? .17 10 টু দি পাওয়ার 14, এইটা আসলো 5.17 10 টু দি পাওয়ার 14 পার সেকেন্ড। এটা তো উত্তর ঠিকই ছিল, সেটাও উত্তর ঠিকই আছে। কেমন? সেটাও উত্তর ঠিক আছে, উত্তরের ভুল নাই, সেটাও উত্তর ঠিক আছে। আচ্ছা, তো এখন পরে আরেকটা মান চেয়েছে ওরা, নিউ বার। কি সেটা?
নিউ বার সমান সমান 1/λ। তাহলে তুমি যদি এটা বসাও সেন্টিমিটারে যদি মান চাও, তাহলে তুমি নিউ বার 1/λ, ল্যামডার মান তো এইটা আছে, তাহলে 1/580 ইন্টু 10⁻⁻7 এইটা সেন্টিমিটার। তাহলে এইটা পার সেন্টিমিটারে অ্যান্সার পাবা। উত্তরে শুধুমাত্র সেন্টিমিটারে পার নাই, তুমি পার বসিয়ে নাও তাহলেই হবে। কেমন? শুধু পার সেন্টিমিটার বসালেই আশা করি হয়ে যাবে। তাহলে 1/580 গুণ 10⁻⁻7, তাহলে হ্যাঁ ঠিক আছে 1.7, যেটা দাঁড়ালো 17241.37, এইটা হবে পার সেন্টিমিটার। অ্যান্সারে শুধু পার শব্দটা নাই, কিন্তু অ্যান্সারও বোধহয় ঠিক আছে। 17241 হ্যাঁ অ্যান্সার ঠিক আছে, শুধু পার সেন্টিমিটার এইটা বসায় নাও। তাহলে আমাদের 14 হয়ে গেল, থাকলো 18। দেখো এখন 18টা বুঝাই দিই। লাস্ট 18, লিথিয়াম সিরিজের লাল বর্ণালী রেখাটি 771 ন্যানোমিটারে পরিলক্ষিত হয়। এ আলোর রশ্মির একটি ফোটনের শক্তি কত? তাহলে কি বললো? তরঙ্গ দৈর্ঘ্যের মান দিল ওরা 671 ন্যানোমিটার, বা আরো একটা মান দিয়েছে 6.71 ইন্টু 10⁻⁻7 মিটার। আচ্ছা যেটাই হোক, এটা তরঙ্গ দৈর্ঘ্য আলোর একটি ফোটনের শক্তি। আমরা জানি একটি ফোটনের শক্তি E = h নিউ, একটি ফোটনের শক্তি। তাহলে h ইন্টু c বাই ল্যামডা, তাহলে c দরকার 3.0 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে তুমি যদি এই মানগুলো বসাও h এর মান, তাহলে h এর মান যেহেতু আমরা SI এ নিচ্ছি, সুতরাং তাহলে তুমি তরঙ্গ দৈর্ঘ্যের মানটা মিটারে নিবা। 6.71 10⁻⁻7 মিটার। আর h এর মান তুমি তাহলে SI তে নিবা 6.624 10⁻34 জুল সেকেন্ড। এই মানগুলো বসালে তুমি একটা ফোটনের শক্তি পেয়ে যাবা। তাহলে 6.624 10⁻34 গুণ 3.0 10⁸ ডিভাইডেড বাই 6.71 10⁻⁻7। এখন এটা যদি করো তাহলে তুমি শক্তির একক জুলেই পাবা। কিভাবে? এইটা জুল সেকেন্ড, দেখো এইটা জুল সেকেন্ড, আর এইটা মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে মিটার। তাহলে মিটার নাই, এইটা নাই, তাহলে জুলে পাবো, অ্যান্সারটা জুলে পাবো। যদি তুমি করো তাহলে অ্যান্সারের মান নিশ্চয়ই ওইটাই মনে হয়, হয়তো বা হবে, মেবি 2 পয়েন্ট। আমি এটা করিনি, 10⁻⁻19 জুল। আশা করি তোমাদের 18 নাম্বারটাও বুঝেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই যে 18, 14, 18, 22, 25, 26 এবং 28 আমরা এই কটা চেষ্টা করলাম, কেমন? আমরা এই কটা চেষ্টা করেছি। আচ্ছা 2.96 10⁻⁻19 জুল। আচ্ছা লুবাবা, আচ্ছা ঠিক আছে। তো এখন আমাদের সময়টা শেষ। কেউ বলেছো 22 নাম্বার তো আমরা করলাম, 22 নাম্বার তো আমরা করেছি। কেমন? 22 নাম্বারটা তো করেছি। হ্যাঁ 22 নাম্বারটা তো করে দিয়েছি, উত্তর ঠিক আছে। 22 নাম্বার করেছি এবং উত্তর ঠিকই আছে। 2 পয়েন্ট, এইটা তো এত ন্যানোমিটার, তুমি যদি এইটাকে 10⁻⁻- দিয়ে গুণ করো তাহলে 0.053 ন্যানোমিটারই হয়।
0.053 ন্যানোমিটারই হয়। 22-এর উত্তর পুরোপুরি ঠিক আছে। 5.291 10⁻⁻2 ন্যানোমিটার, তো গুণ করো 0.053 ন্যানোমিটার হবে, একদম রাইট, এটা ঠিক আছে। তো আমরা আগামী দিন থেকে দ্রাব্যতায় যাব। খাতা সবাই রেডি করে রাখবা, ইনশাল্লাহ যেদিন প্রথম আমরা অফলাইনে যাব ওই দিন খাতা জমা দিবা, কেমন? আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমি আবারও বিশেষ করে এই তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি, কুশল, রিয়া এবং দিবা, তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি যে অন্তত তিনজন তাদের সমস্যাগুলি আমার সাথে শেয়ার করেছো, রেসপন্স করেছো। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।